চন্দন কাঠের বাক্সটা আলমারি থেকে বের করে নিয়ে বসেছে প্রতিমা অনেক দিন বাদে। এর আগেও মাঝে মাঝে বের করে দেখেছে, আবার যত্নে গুছিয়ে রেখে চাবির গোছা বেঁধেছে আঁচলে। ও যখন এই বাড়িতে বিয়ের পর নতুন বউ হয়ে এসেছিল, তখন অলোক আর অদিতি ছোট। প্রতিমা প্রথম মাসের দ্বিতীয় স্ত্রী। যদিও অপরাজিতা চলে যাবার পর বিয়ের কোনো ইচ্ছেই ছিল না, ভেবেছিল ওই দুই ছোট ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেবে সারাটা জীবন। কি দরকার আবার কাউকে ঘরে এনে মায়া বাড়ানোর? যদি মা হিসেবে সে উপযুক্ত না হয়, অবহেলিত হয় মা হারা দুই সন্তান। একসাথে অনেকগুলো প্রশ্ন ভিড় করতো মনে যখনই কেউ বিয়ের কথা বলতো। কিন্তু একটা সময় নিজের ব্যবসার কাজ সামলে একা বাড়িতে কাজের লোকের ভরসায় ওদের মানুষ করা, অসুখ বিসুখে দেখভাল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। হঠাৎই একদিন ছোট বোন ইভা এলো। মনটা খারাপ হয়ে গেল দাদার সংসারের এলোমেলো ছবি দেখে। তাই বলেই ফেলল, দাদা, আমার দুঃসম্পর্কের ননদ প্রতিমা আমাদের গ্রামেই থাকে। স্বামী ঘরে নেয় না, কিছুদিন সংসার করার পর তাড়িয়েছিল, কারণ বাচ্চা কাচ্চা হয়নি। এখন ভাইদের সংসারে গলগ্রহ হয়ে আছে। তুই যদি বিয়ে করে আনিস তাহলে হয়তো দুজনেরই ভালো হবে। ও বেচারা একটা সংসার পাবে, আর ছেলে মেয়ে দুটো বাঁচবে। অন্তত কেউ একজন তো দেখবে। আর ভয় নেই দাদা, নতুন কেউ আসবে না কোনোভাবেই। বেচারা বড়ই কষ্টে আছে, কিন্তু খুব ভালো মেয়েটা। সত্যিই তো, অদিতিটা কতটুকু, অলোকও ছোট। ওরা ঠিক মেনে নেবে এই সময় কাউকে ঘরে আনলে। যদিও সবটাই ইভা নিজেই দায়িত্ব নিয়ে কথায় গিয়েছিল, তবুও বিয়ের আগে প্রতিমাকে দেখতে একবার বাজিতপুরে গিয়েছিল প্রথমেশ। দেখার থেকেও কথা বলাটা বেশি জরুরি ছিল। প্রতিমার ভাইরা আর বিধবা মা যত্নে ত্রুটি করেননি। কাঁসার থালায় সাজিয়ে এনেছিল লুচি, তরকারি, পায়েস আর মিষ্টি। প্রথমেশের মনে হয়েছিল অপরাজিতা চলে যাবার পর অনেকদিন এমন গুছিয়ে কেউ খেতে দেয়নি। একটা সময় মা আর বোনেরা থাকতে নিয়মিত এই যত্নেই অভ্যস্ত ছিল। আজকাল বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়, তখন ঠান্ডা ভাত তরকারি ছাড়া আর কিছুই জোটে না। ওদের বাড়ির পেছনের বাগানে সিমেন্টের বেঞ্চে বসে ইভার সামনেই প্রতিমার সাথে কথা বলেছিল প্রথমেশ। প্রতিমা তেমন কোনো সংকোচ ছিল না কথা বলতে। আপনি জানেন তো আমার দুই ছেলে মেয়ে আছে, হয়তো বলা উচিত নয়, তবুও বলছি, ওদের প্রয়োজনেই আমার আবার দ্বিতীয়বার বিয়ের কথা ভাবতে হয়েছে। মানে আপনি কি পারবেন মানিয়ে নিতে? প্রথমেশ কি বলতে চাই বুঝতে অসুবিধা হয়নি প্রতিমার। আমি জানি, বৌদি আমাকে বলেছে, আমি ওদেরকে দেখেছি, ওরাও তো এসেছে আপনার সাথে। আমি মানিয়ে নিতে পারবো, মানে চেষ্টা করব। সেই যুগে বাপের বাড়িতে ভাইয়ের সংসারে বউদের কালো মুখ দেখে থাকার চেয়ে প্রথমেশকেই কেন যেন ভালো লেগেছিল প্রতিমার। দুটো ছেলে মেয়েও হয়তো বাড়তি প্রাপ্তি, নাকি সন্তান সুখের জন্যই বোধহয় সবচেয়ে আগে মনটা ভরে গেছিল প্রতিমার। হয়তো মনে হয়েছিল চিরকাল বন্ধা স্বামী পরিত্যক্ত অপবাদা শুনতে হবে না, ওরও নিজের ঘর হবে, সন্তান হবে, ওরা ওকে মা বলে ডাকবে। ভীষণ মায়ায় ভরা মুখ মেয়েটার। কেন যেন ছেলেটার চেয়েও মেয়েটাকে দেখে প্রতিমার মনটা আরও মায়ায় ভরে গেল। অদিতির 5 বছর বয়স আর অলোকের 8 বছর বয়স। এক মুঠো চাল ছড়িয়ে কনকাঞ্জলি দিয়ে বেশ কিছু বছর আগের বাপের বাড়ির ঋণ শোধ করে শ্বশুর বাড়িতে পা রেখেছিল প্রতিমা, কিন্তু আবার ফিরে আসতে হয়েছিল বাপের বাড়িতেই। দিনে দিনে আবার ঋণ বেড়েছিল, তাই আবার দ্বিতীয়বার কনকাঞ্জলি দিয়ে শ্বশুর বাড়িতে পা বাড়ানো। নিয়মকানুন, সিঁদুর সবই খুব চেনা প্রতিমার। শুধু যে কৌটোটাকে বেশ কিছুদিন দরকার হয়নি, আবার সেই কৌটোটা সিঁদুরের গাঢ় রং নিয়ে ফিরে এসেছে জীবনে। বউ হয়ে রাঙা পা প্রমথেশের ঘরের চৌকাঠে রাখলেও মা হওয়া যে সহজ নয় তা বুঝেছিল প্রতিমা। আগেরবার বিয়েতে বাপের বাড়ি থেকে যে গয়না দিয়েছিল তার মধ্যে খুব সামান্যই ফিরিয়ে আনতে পেরেছিল প্রতিমা। বাকিটা খাওয়া পড়ার খরচ হিসেবে দিয়ে আসতে হয়েছিল। মানে ও ফেরত চাইতে শাশুড়ি আর বর বলেছিল, এতদিন এখানে খেলে পড়লে মাগনা নাকি, বদলে তো কিছুই পেলাম না। অবাক হয়ে গিয়েছিল প্রতিমা। ও শ্রম আর যৌনতা, প্রতি রাতে অখিলের অত্যাচার নেশা করে এসে, যাক সেসব কথাও ভুলতেই চায়। তাই যখন মা এসে বলল, গয়নাগাটি দেবার মতো ক্ষমতা নেই রে মা, ওই একটা দুল আর 4 গাছা ব্রোঞ্জের চুড়ি,
হ্যাঁ হ্যাঁ, তো সবসময় পরার হারখানা তো আছেই, অবশ্য জামাইয়ের একখানা আংটি তো দিতেই হবে। প্রমথেশের অবশ্য কোনো চাহিদা ছিল না, তার পক্ষেও প্রতিমাকে গা ভর্তি গয়না দিয়ে সাজিয়ে আনা সম্ভব ছিল না, তবুও যেটুকু সম্ভব দিয়েছিল। বৌভাতের দিন ইভা বলেছিল, দাদা খুব খালি খালি লাগছে গো, ওই বাক্সটা দাও না, ওখান থেকে যদি কিছু বের করে সাজিয়ে দেওয়া যায়। প্রমথেশ কেন যেন একটু চমকে উঠেছিল। অপরাজিতার বাপের বাড়ি থেকে অনেক গয়না দিয়েছিল, একমাত্র মেয়ে ছিল বাপ মায়ের আদুরে। কি কুক্ষণে যে প্রমথেশের প্রেমে পড়েছিল কে জানে। বাড়ি থেকে একটু আপত্তি করলেও মেনে নিয়েছিল ওরা। অবশ্য পরে প্রমথেশকে ভালোবাসতেন শ্বশুর শাশুড়ি মা, তবে কেন যেন সব পরপর চলে গেল। অপরাজিতার গয়না পরার খুব শখ ছিল। প্রতিমার চেয়ে অনেক কম বয়সে সে এই বাড়িতে এসেছিল। হাতে মণিপুরি বালা, গলায় হাঁসুলি আর কপালে বড় সিঁদুরের টিপ পরা অপরাজিতার মুখখানা ভোলা বড়ই কঠিন। তবুও সংসারের নিয়মে দিন এগিয়ে চলে, সময়ের সাথে বন্ধুত্ব করে। শুধু অপরাজিতার সব গয়না রাখতে পারেনি প্রমথেশ, কিছু বিক্রি করতে হয়েছিল চিকিৎসার জন্য। ইভা বলতেই প্রমথেশ বলে ওঠে, না না, ও গয়না পরার দরকার নেই, অপু ওইসব অদিতির জন্য রেখে গেছে, আমি হাত দিতে পারবো না ওতে। ঠিক আছে, আমাকেই দাও না বাক্সটা, আমি সাজিয়ে দেব, ওকে বলে দেব এসব বড় বউয়ের, অদিতির জন্য রাখা আছে। প্রমথেশ আর কিছু বলতে পারেনি, গুনে গেঁথে ইভার হাতে দিয়েছিল বাক্সটা। অনেক পুরনো চন্দন কাঠের বাক্স, ওটা নাকি অপরাজিতা ঠাকুরমার ছিল। অপু নাকি ছোটবেলায় আগলে বসে থাকতো বাক্সখানা। ইভা মাথার সিঁথি, গলার হাঁসুলি, হাতের মণিপুরি বালা পরাতে পরাতে বকবক করতে থাকে বড় বউয়ের কথা। জানো তো, খুব গয়না পরতে ভালোবাসতো, বড় ঘরের মেয়ে ছিল তো। কিছু নষ্ট হয়েছে, আর কিছু আছে অদিতির জন্য। তোমাকে যেটুকু দিয়েছে দাদা সবটাই নতুন করে দিয়েছে। আসলে দাদার অনেক খরচ হয়েছে বড় বউয়ের জন্য, তবুও তো বাঁচল না। হাতের মণিপুরি বালাটায় হাত বোলায় প্রতিমা, এত সুন্দর ডিজাইন কখনো দেখেনিও। গলার হাঁসুলিখানাও খুব সুন্দর, তবে বালা জোড়া আরও সুন্দর। ওর এর আগে কখনো বালা পরা হয়নি। বিয়েতে ব্রোঞ্জের বাউটি দিয়েছিল মা, তবে তাও গেছে কবেই। একদিন পার হয়ে গেছে প্রতিমা এসেছে এই বাড়িতে। অলোক আর অদিতি তেমনভাবে ওর কাছে আসেনি। গত 1 বছরে ওরা বোধহয় একটা নিজস্ব জগৎ গড়েছে, যেখানে ঢুকতে একটু সময় লাগবে, সেটা প্রতিমা বুঝতে পারে। প্রতিমাকে সাজিয়ে ইভা বাইরে আনে। ওর জন্য নির্দিষ্ট চেয়ারে বসে প্রতিমা। কয়েকজন খুব পরিচিত মানুষ নিমন্ত্রিত। প্রমথেশের কোলে চেপে আসে অদিতি। প্রতিমাকে আজ বেশ ভালো লাগছে দেখতে। হয়তো দ্বিতীয় সব কিছুর সাথে প্রথম সব জিনিসের তুলনা হয়, প্রথম কিছু পাওয়ার অনুভূতিই আলাদা। হঠাৎই অদিতি বাবার কোল থেকে নেমে আসে, প্রতিমার কাছে ছুটে যায়। প্রতিমা হাত বাড়িয়ে দেয়, ওকে দেখে মনটা খুশিও হয় খুব, কিন্তু পরক্ষণেই চমকে ওঠে। এগুলো মা পরতো, তুমি পরেছো কেন? খুলে দাও, এক্ষুনি খুলে দাও। এটা আমার মায়ের মালা, মা আমার গলায় পরিয়ে দিয়ে আমাকে বউ সাজাতো। এটা কেন পরেছো তুমি? আশপাশের অনেকেই অবাক হলো, প্রতিমারও খুব লজ্জা লাগলো। গ্রামের বাড়িতে রটল, কে জানে মায়ের ভূত হয়তো মেয়েটার ঘাড়ে চেপেছে। না হলে ওইটুকু মেয়ে এত কথা বলতে পারে। বড় ভালোবাসতো সংসারকে মেয়েটা। সবেই তো 1 বছর গেছে, এখনো মায়া কাটাতে পারেনি। অদিতির সাথে অলোকও বলে উঠেছিল, মায়ের গয়না তুমি পরবে না ছোট মা, ওগুলো খুলে রাখো। বোন কাঁদছে, ও কাঁদলে ওর জ্বর আসে। তখনকার মতো ওদেরকে ওখান থেকে নিয়ে যাওয়া হলো। প্রতিমার মুখের হাসি মিলিয়ে গেল। মনে হলো গয়নাগুলো খুলে ফেলতে পারলেই বাঁচে। ফুলশয্যার ঘরে ঢুকে নিজেই প্রমথেশের কাছ থেকে বাক্সটা চাইল। সব গয়না খুলে দিয়ে বলল, একটু মিলিয়ে রাখবেন, দিদির জিনিস তো, আমি একটু অদিতিকে দেখি, ওর জ্বর এসেছে। প্রমথেশ অবাক হয়েছিল প্রতিমাকে দেখে। কেন যেন এই প্রথম ভালোবাসতে ইচ্ছে করেছিল ওকে। তারপর কেটে গেছে অনেক দিন। প্রতিমা ওদের মা হতে চাইল, ছোট মা নামটা মুছতে পারেনি। মনে মনে তাতেই খুশি হয়েছিল। মা তো ডাকেই ওরা, বড় ছোটতে কি এসে যায়। সেই থেকে ওই গয়না আর কখনো গায়ে দেয়নি প্রতিমা। তবে অদিতির বায়নায় মাঝে মাঝে খুলে বসতে হতো সেই বাক্স। ওকে পরিয়ে দিতে হতো গলার হার, সিঁথির গয়না,
অদ্ভুতভাবে বাক্সটার গয়নাগুলো নেড়ে দেখতো মেয়েটা, কখনো গালে মুখে মাখিয়ে আদর করত। একদিন প্রথমেশ দেখে অবাক হয়েছিল, ঠিক যেন অপু। কিছু বলেনি অবশ্য। প্রতিমার মনে হতো ছোট্ট মেয়েটা মাকে খোঁজে শাড়িতে আর গয়নায়। একটু একটু করে প্রমথেশের অবস্থাও ফিরেছে এই এতগুলো বছরে। মোটামুটি অনেক গয়না বানিয়ে দিয়েছে প্রতিমাকে। 2 সন্তান আর স্বামীকে নিয়ে সুখের সংসার প্রতিমার। ওরাও বড় হয়েছে এখন অনেক। অদিতি আজকাল আর সময় পায় না চন্দন কাঠের বাক্স খুলে গয়না পরার। বায়নাও করে না ছোটবেলার মতো। আজকাল তো লকারেই থাকে বাক্সটা। কদিন বাদে অদিতির বিয়ে, তাই গয়নার বাক্সতে অনেক দিন বাদে হাত দিয়েছে প্রতিমা। যদিও প্রথমেশ অনেক গয়না গড়িয়েছে, তবু ওর মায়ের রেখে যাওয়া গয়নাগুলো আর একবার দেখে নিক অদিতি। ছোট মা, ডাকছিলে আমাকে? চশমাটা চোখের উপর তুলে প্রতিমা ডাকে। আয়, এদিকে দরকার আছে, দৌড়টা দিয়ে আসবি। ঘর যে অন্ধকার হয়ে যাবে তাহলে। লাইটগুলো কেন আছে শুনি? ঘরের বাতি জ্বালিয়ে অদিতিকে গয়না পরাতে বসে প্রতিমা। কোনো বারণ শোনে না। নতুন গয়নার সাথে সিঁথি, হাঁসুলি, অনন্ত, মণিপুরি বালা সব বাক্স খুলে ছড়িয়ে বসে পরানোর জন্য। হঠাৎই প্রতিমার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে অদিতি। তোমার হাতটা এদিকে দাও দেখি। কি হলো? বলছি তো আমি। কি আছে আমার হাতে? প্রতিমা বলে। আদর করব। হলো তো এবার? প্রতিমা হাত দুটো বাড়িয়ে দেয় মেয়ের দিকে। অদিতি মণিপুরি বালা জোড়া প্রতিমার হাতে পরিয়ে দেয়। অবাক হয়ে যায় প্রতিমা। চোখের কোলে এক বিন্দু জল চিকচিক করে। অদিতি জড়িয়ে ধরে প্রতিমাকে। তোমার এই মায়া মাখানো হাতে আমাদের জড়িয়ে রেখেছিলে, আগলে রেখেছিলে বলেই তো এত বড় হতে পেরেছি। শুধু আমাদের কেন, এই গয়নার বাক্সটাকেও আগলে রেখেছ যত্নে। আর এই হাঁসুলি হারটা দাদার বউয়ের জন্য রেখে দাও মা। কিন্তু এইসব তো তোদের মায়ের গয়না। তুমিও তো আমার মা। মায়ের হাতেই যাই বালা জোড়া সুন্দর লাগতো দেখতে। তখন বুঝিনি, আজ যে তোমার মাঝেই মাকে দেখি সবসময়। প্রতিমা নিজেকে সামলাতে পারে না। ঝরঝর করে চোখ থেকে জল গড়িয়ে পড়ে। কখনো বোঝেনি আগে মা ডাকে এত সুখ আছে। তাই বোধহয় বলে, মা হওয়া নয় মুখের কথা। প্রতিমা গ্রামের মেয়ে, বেশি পড়াশোনা শেখেনি। বউ ভাতের দিনের মতো আজও মনে হলো দিদি বোধহয় আজ অদিতির মুখ দিয়ে কথাগুলো বলে গেল। সত্যিই কি মায়েরা কখনো সন্তানদের ছেড়ে যেতে পারে না? এতক্ষণ ধরে শুনলেন ছোট মা গল্পটি। গল্পটি লিখেছেন রুমাশ্রী সাহা চৌধুরী। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।